হাজরাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আর সুজয় হাজরাকে নিয়েই এবার মেদিনীপুরের বাড়িতে সিআইডি, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি অফিসাররা। ডেবরা চাকরি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার সুজয় হাজরা, তাকে সঙ্গে নিয়েই তার বাড়িতে পুলিশের তল্লাশি, সিআইডির আধিকারিকরা পৌঁছেছে। শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, এই মুহূর্তের আপডেট জানতে চাইবো। প্রিয়াঙ্কা, দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিআইডির যে আধিকারিকরা ছিল তারা কিন্তু চাকরি দুর্নীতির যে মামলা, অর্থাৎ ডেবরাতে এই মামলা করা হয়েছিল, সেই ডেবরা চাকরি দুর্নীতির মামলা, সেই মামলাতে ইতিমধ্যে কিন্তু সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছিল মেদিনীপুরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে। এবং গত বুধবার ভবানী ভবনে তাকে নিয়ে যাওয়া হয়, ভবানী ভবনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই কিন্তু আজকে দুপুর 1:25 নাগাদ মেদিনীপুরের দেবাননগর এলাকায় তার যে নিজস্ব বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু সিআইডি আধিকারিকরা তাকে নিয়ে হাজির হয়। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই বাড়ির বাইরে কিন্তু পুলিশি প্রহরা রয়েছে। একদিকে ভেতরে কিন্তু সিআইডি আধিকারিকরা সুজয় হাজরাকে নিয়ে ইতিমধ্যে ভেতরে গিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে বাড়িতে কিছু নথিপত্র সংগ্রহ করার কথাও থাকতে পারে সিআইডি আধিকারিকদের, পাশাপাশি বাড়ির লোকেদেরকে জিজ্ঞাসাবাদও করতে পারেন সিআইডি আধিকারিকরা, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে উঠে আসছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ডেবরার যে চাকরি দুর্নীতি মামলা, সুজয় হাজরার বিরুদ্ধে রয়েছে। প্রিয়াঙ্কা, একেবারে দেখো, দুপুর 1:25 নাগাদ সুজয় হাজরাকে নিয়েই কিন্তু সিআইডি আধিকারিকরা তার এই বাড়িতে পৌঁছান এবং ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত বাড়ির মধ্যেই রয়েছে সিআইডি আধিকারিকরা। বাইরে যেমন পুলিশি প্রহরা রয়েছে, ভেতরে কিন্তু সুজয় হাজরাকে নিয়েই সিআইডি আধিকারিকরা এখন পর্যন্ত প্রবেশ করেছেন। যদিও এখনো পর্যন্ত সিআইডি আধিকারিকরা ভেতরে রয়েছে, কি তদন্ত চলছে, কি জিজ্ঞাসাবাদ চলছে সেসব বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না। তবে সিআইডি আধিকারিকরা তদন্ত যে চালিয়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে দেখা যাচ্ছে যে তার বাড়ির বাইরে পুলিশি প্রহরা রয়েছে এবং দুটো গেট রয়েছে তার বাড়ির, সেই দুটো গেটই কিন্তু লাগানো রয়েছে এবং ভেতরে কিন্তু প্রায় 4 থেকে 5 জন সিআইডি আধিকারিক ইতিমধ্যে প্রবেশ করেছেন, যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন এবং ভেতরে সুজয় হাজরাকে নিয়েই কিন্তু তারা প্রবেশ করেছেন। প্রিয়াঙ্কা, রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যুতে রহস্য। রামপুরহাটে বাড়িতে পার্টি অফিসেই ঝুলন্ত দেহ। সকালে আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার। 5 বারের বিধায়কের পাশাপাশি ডেপুটি স্পিকার ছিলেন। টিএমসি আমলে স্কুল শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। হারের পর কিছুদিন আগেই নব তৃণমূলে যোগ। ঘর থেকে মিলেছে সুইসাইড নোট। অবসাদ থেকে আত্মহত্যা নাকি অন্য কিছু, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অক্ষয় রয়েছে আমার সঙ্গে সরাসরি। অক্ষয়, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কি তথ্য সামনে উঠে আসছে? দেখো, 5 বারের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল। আর তার যে বাড়ি, রামপুরহাট শহরের যে 5 নম্বর ওয়ার্ড, সেই 5 নম্বর ওয়ার্ডের যে বাড়ি, সেই বাড়ির দলীয় কার্যালয়ে এবং রামপুরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে বীরভূম পুলিশ সুপার তিনি যেটা দাবি করেছেন যে প্রাথমিকভাবে যেটা অনুমান পুলিশের, এটি আত্মহত্যা এবং আত্মহত্যার যেখানে করেছিলেন যে দলীয় কার্যালয়, সেখানে একটা সুসাইড নোটও উদ্ধার হয়েছে। সেই সুসাইড নোটেও প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তিনি একদম উল্লেখ করে গেছেন যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে সেই সুসাইড নোটে বেশ কিছু তথ্য তিনি লিখেছেন যে তিনি ছাত্র জীবন থেকে রাজনীতিতে আছেন, তবে তিনি দুর্নীতির সাথে কোনো রকম যুক্ত না এবং তাকে দুর্নীতির দায়ভার তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল, তেমনটাই আভাস একটা সেই সুসাইড নোটে দেওয়া আছে এবং তার পরিবারের সদস্য যাতে কোনো রকম রাজনীতিতে না আসে সেই বার্তাও দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব, আশিস বন্দ্যোপাধ্যায় একজন অধ্যাপক ছিলেন রামপুরহাট কলেজের। সঙ্গে থাকো অক্ষয়। প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যুতে রহস্য। বহু কিছু শিখেছি এবং যে বার্তা পেয়েছি সেই বার্তা নিয়েই সামনের জীবনে এগিয়ে চলেছি। শিক্ষকতা, লেখালেখি সবকিছুর পেছনেই তার বিরাট অবদান। তিনি যে বার্তা দিলেন সেই বার্তা আমাদের কাছে মেনে নেওয়ার মতো নয় বা একটা আকস্মিক বার্তা, তবে তিনি যে কথা বলে গেছেন। বেশ অক্ষয়,
পুলিশ সুপার কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দুটো হ্যান্ড রিটার্ন নোট পাওয়া গেছে। অ্যাপারেন্টলি লেখা আছে কি নোবডি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই। আনন্যাচুরাল ডেথ কেসে ইনকোয়েস্ট এন্ড পোস্টমর্টম করা ম্যান্ডেটরি আছে। আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি কারণে উনি যে প্রাইমা ফেসি যে বুঝে সুসাইড করেছেন, কি কারণে করলে কি আছে ব্যাপারটা, সেটা নিয়ে ইনকোয়ারি আমরা করে দেখছি। আশিস বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোট, আর সেই সুইসাইড নোটে চক্রান্তের অভিযোগ পরিবারের তরফ থেকে তারাও সরব হয়েছেন। আত্মহত্যা না অন্য কিছু, তদন্ত শুরু করেছে পুলিশ। সুইসাইড নোটের ছত্রে ছত্রে অবসাদের ইঙ্গিত। রাজনীতিতে ছিলেন তবে দুর্নীতিতে নয় বলে দাবি চিঠিতে। হারের পর বারবার অপমানে চরম ফয়সালা। তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে সরব মৃত ডেপুটি স্পিকারের পরিবার। অনবরত পোস্ট করে করে নিজের দলের লোকেরাই, আর কি বলবো, নিজের দলের লোকেরাই অনবরত পোস্ট করে করে নিজের দলের লোকেরাই, আর কি বলবো, নিজের দলের লোকেরাই অনবরত পোস্ট করে করে নিজের দলের লোকেরাই। এত শিক্ষিত কলেজে একটা প্রফেসর, বাংলা ডিপার্টমেন্টের হেড, তাকে বললে জোশে সম্মান সহ্য করতে পারে? মানুষটা ঘুমড়ে 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 মরে গেল, সুইসাইড করে দিল। আর সুইসাইড করে দিল, মানুষটাকে মেরে দিল। এ পার্টি দেখিনি, এ পার্টি দেখিনি, এ পার্টি দেখিনি আমরা। মানুষকে মেরে দেওয়া পার্টি। পুলিশ অফিসার যারা এসেছেন তারা দেখবেন কি লিখে গিয়েছেন। রাত্রির 12টা পর্যন্ত আমরা বসে একসাথে সব ভাই সবাই গল্প করেছি। গোটা ফ্যামিলি ছিল সেখানে উপস্থিত। কিছু বোঝা যায়নি। উঠে গেলেন, ভাত খেতে গেলেন, নিজেই দরজা বন্ধ করলো। সকালবেলাতেই শুনছি এই ইনসিডেন্ট ঘটে গেল। তো হতে পারে সেগুলো ফেসবুকে বা এতে ঘোরাঘুরি করে তো অনেক সময়, সেগুলো হয়তো মানে দেখে, সেটা থেকে হয়তো মনের মধ্যে বিরাট একটা আঘাত পেয়েছে। যে জীবনে কোনোদিন একটু অন্যায় করেনি, যে কোনোদিন কারোর একটা ক্ষতি করেনি, কারোর কাছে এক কাপ চা পর্যন্ত কোনোদিন খাইনি, সেই ব্যক্তির নামে যদি কেউ কিছু বলে, একটা মানসিক আঘাত থেকে হতে পারে। আশিস বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটে চক্রান্তের অভিযোগ। ঠিক কেন তিনি চক্রান্তের অভিযোগ তুললেন? আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনীতিবিদ, যাকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সতীর্থরাও কোনোদিন সে অর্থে কোনো অভিযোগ তোলেননি, সেই ব্যক্তির এভাবে টিআরডিএ সংক্রান্ত বিষয়ে নাম জড়িয়ে যাওয়া বা গত 21শে জুলাই কলকাতাতে আসার পথে তাকে যেভাবে অপমান এবং হেনস্থার শিকার হতে হয়, অনেকেই বলছেন সেটা তাকে ভীষণ রকমভাবে অপমান এবং অস্বস্তির মধ্যে ফেলে দেয়। যেহেতু দীর্ঘদিন ধরে তিনি অধ্যাপনার সঙ্গে সংযুক্ত ছিলেন, ফলে এহেন আচরণ তিনি মন থেকে মেনে নিতে পারেননি। তবে সত্যি টিআরডিএ সংক্রান্ত ঘটনার সঙ্গে কেন বারবার তার নাম সামনে নিয়ে আসা হচ্ছিল বা কেন তিনি অস্বস্তির মধ্যে পড়ছিলেন, তার পিছনে অন্য কোনো বৃহত্তর রাজনৈতিক অঙ্ক রয়েছে কিনা সেটাও তদন্তে যেন উঠে আসেন চাইছেন সমস্ত রাজনৈতিক দলের বা বিভাগের সদস্যরাও। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। যদিও আশিস বন্দ্যোপাধ্যায় সুইসাইড নোট বলছে অন্য কথা। টিআরডিএতে সইয়ের কোনো এখতিয়ারই ছিল না বলে দাবি। স্থানীয়রাও একাংশ দাবি করছেন সইয়ের অধিকার ছিল না। এই টিআরডিএর চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। আর আশিস বন্দ্যোপাধ্যায় সুইসাইড নোট, সেই নোট বলছে অন্য কথা। কিছুদিন আগেই টিআরডিএ নিয়ে টিআরডিএর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল। টিআরডিএর চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, কিন্তু সুইসাইড নোট, সেই নোটে কিন্তু অন্য কথা। টিআরডিএতে সইয়ের কোনো এখতিয়ারই ছিল না বলে দাবি। স্থানীয়দের একাংশেরও দাবি সইয়ের অধিকার ছিল না। আশিস ব্যানার্জি আজীবন রাজনৈতিক সততার প্রতীক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। মানসিক দুশ্চিন্তা কি ছিল ওনার সেটা তো বলতে পারবো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আশিস ব্যানার্জি কারো কাছে কোনোদিন 5টা পয়সা নিয়েছেন বা কোনো দুর্নীতির অভিযোগ
তার বিরুদ্ধে তার হাজার সত্য, কিন্তু এটা আজ পর্যন্ত বলতে পারেননি। তার মতো সৎ নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী খুব বিরল। ওনাকে কেউ পছন্দ করতে পারেন না করতে পারেন, কিন্তু আসিফ ব্যানার্জি চোর, কারা কাছে 1 পয়সা খেয়েছেন এ কথা কেউ বিশ্বাস করবে না। সেটাই দুঃখ পেয়েছেন বেশি করে। কিছুদিন আগে একটা রাস্তায় একটা ছেলে ধরেছিল, তারপর অনেকে অনেক ফেসবুকে অনেক কমেন্ট করছেন যেগুলো মেনে নিতে পারছেন না। সুইসাইড নোটটা থেকে আমার তাই মনে হলো। রাজনীতির লোকদের সব থেকে একটা অকারণে কারোর উপর ব্লেম চেপে যায়। উনি ওখানকার কোনো টেন্ডার অথরিটি ওনার ছিল না, ওখানে সই করা উনি করতেন না, টিআরডিএ উনি ছিলেন না, এবং কোনো রকম চেক পাওয়ার উনি নিজের হাতে কোনোদিন রাখেননি। সুতরাং যারাই এদিক ওদিকে কথা তুলছেন, আমি মনে করি তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন সমাজে, কেননা উনি ওটার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। যার চেক পাওয়ার ক্ষমতা থাকবে না, যার টেন্ডার পাওয়ার ক্ষমতা থাকবে না, সে কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে? সুতরাং আমরা এটাকে নস্যাৎ করছি। সেগুলো হয়তো সেন্টিমেন্টে তার কোথাও আঘাত করেছে। তিনি ছিলেন পেশায় শিক্ষক। তার মৃত্যুতে শোকস্তব্ধ তার ছাত্ররা। কি বলছেন আশিস বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ছাত্র, শুনুন। 2011 সালে আমি স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয় কলেজ সূত্রেই, ঠিক আছে, ওখান থেকে আমার ছাত্র পরিষদে হাতে করি। স্যার আমার শিক্ষাগুরু ছিলেন। উনি দুর্নীতির সঙ্গে এতটুকু জড়িত থাকবে বলে আমরা কোনোদিন ভাবিও নি, ভাববও না। আর স্যার এই সবের সঙ্গে যুক্ত থাকবেনও না। উনি সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরতেন, ওনার গায়ে একটা কাদাও লাগতে পারে বলে আমাদের এতটুকু বিন্দুমাত্র বিশ্বাস হয় না। নির্ভীক এবং সৎ মানুষ হিসেবে আমরা ওনাকে চিনি। উনি খুব সেন্টিমেন্টাল লোক ছিলেন। ওনাকে হয়তো এমন কিছু একটা ব্যাপার ছিল যেটা ওনাকে আঘাত লাগে, যার জন্য হয়তো এই দুর্ঘটনাটা ঘটে। কত উত্তোলনের পর ওনার সঙ্গে আমার কথা হয়, উনি বলেন যে তোরা ঠিকঠাক চল, ঠিক মতো চলবি, মানুষের মতো মানুষ হবে। কিন্তু উনি যে এই এত বড় জিনিসটা একটা ঘটাবেন, এটা আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। মানসিক চাপ, থ্রেট কালচারে মৃত্যু আশিস বন্দ্যোপাধ্যায়, তোপ কুণাল ঘোষের। বাংলার আজকের রাজনীতি যে কদর্য অবস্থায় দাঁড়িয়ে আছে, তার পরিণতি এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষের এই অস্বাভাবিক মৃত্যু। এই যে একটা ট্রেন্ড চলছে, কোনো অভিযোগ প্রমাণের আগে সামাজিকভাবে কলঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, মনের উপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। ফলে আমরা এর পুরোদস্তুর নিরপেক্ষ তদন্ত চাই। থ্রেট কালচারে প্রাণ গিয়েছে আশিস ব্যানার্জির। বাংলার রাজনীতির চরম লজ্জাজনক ঘটনা। 15 বছরে বাংলা জুড়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার দায় তৃণমূলের নেতা কর্মী থেকে সবাইকে নিতে হচ্ছে, মন্তব্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সুইসাইড নোটটা হৃদয় বিদারক। এতদিন ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন তিনি, বলছেন যে রাজনীতিতে আসা ভুল হয়েছিল। বেশ কয়েক মাস ধরে বিধানসভায় বা পার্টির মিটিং এ যখন ওনার সঙ্গে দেখা হয়েছে, নানান বিষয়ে আশিসদার যে আক্ষেপ, তার সাক্ষী আমরা অনেকেই রয়েছি। সেই আশিসদা অসম্ভব মর্মাহত ছিলেন। যা ঘটছিল, সরকার বদলের পর যা কিছু সামনে আসছিল, সেগুলো নিয়ে আমাদের সবার মতো আশিসদাও অসম্ভব রকম ভেঙে পড়েছিলেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত 15 বছরে বাংলা জুড়ে যে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্লান্ডার হয়েছে, তার কুশীলব তো হাতে গোনা লোক, কিন্তু তার দায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সবাইকে দিতে হচ্ছে। যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত নন, যারা এই অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নন, তারাও বাদ পড়ছেন না। এটা মানসিক চাপ প্রত্যেকের ওপর সাংঘাতিক ভাবে পড়ছে। কুণাল ঘোষকে পাল্টা জবাব সুকান্ত মজুমদারেরও। আত্মহননের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু কুণাল বাবু যেহেতু রাজনীতি টানছেন, আমি শুধু এটুকু বলবো, যিনি আত্মহত্যা করেছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার ভাইপো সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখুন। তৃণমূলের এই যে ভাইপো প্রবলেম, এই ভাইপো প্রবলেম থেকে যদি তৃণমূল যদি না বেরোতে পারে, তাহলে ডিম কেন আর অনেক কিছু খাবে। উনি সুসাইড নোটে অনেক কিছু লিখে গেছেন, অনেক জায়গাতে মত জানাতে পারেননি সেটাও লিখেছেন, অনেক কিছু বলতে পারেননি সেটাও লিখেছেন। পুলিশ তদন্ত করছে, তদন্তে উঠে আসবে কি হয়েছিল না হয়েছিল। আশিস বন্দ্যোপাধ্যায় কদর তৃণমূল করেনি, মন্তব্য জগন্নাথ চট্টোপাধ্যায়। আশিস বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষজনের কদর তৃণমূল কংগ্রেস করেনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কেউ ছিল না তখন আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে ছিলেন। খুব সহজ সরল জীবন ছিল, সজ্জন মানুষ ছিলেন, মিষ্টভাষী মানুষ ছিলেন, রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও খুব ভালো সম্পর্ক ছিল। স্থানীয় প্রশাসন পুলিশের কাছে আমরা বলেছি নিরপেক্ষ তদন্ত হোক, কিন্তু কেন আত্মহত্যা হলো, বিশেষ করে পার্টি অফিসের মধ্যে কেন এই পরিস্থিতি তৈরি হলো, তো সেটা পুলিশ তদন্ত করে দেখছে। এর মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, 7 সকালে উনি পার্টি অফিসে করছিলেন এই বাকি, পুলিশ সব দিকটা দেখছে। মমতার আমলে সাদা কালো রাজনীতি ছিল, অনেক কিছুর প্রতিবাদ করতে পারেনি আশিস বন্দ্যোপাধ্যায়, মন্তব্য শিল্পমন্ত্রী তাপস রায়। আশিসকে আমি চিনি, সে কোন কাল থেকে, আজকের কথা তো সেটা নয়, ছাত্র পরিষদ করার সময় থেকেই ওকে জানি চিনি। যখনই আমি শুনেছি জেনেছি তখনই বিষয়টা খারাপ লেগেছে। পশ্চিমবাংলার রাজনৈতিক আবহাওয়াটাকেই তো নষ্ট করে দেওয়া হয়েছিল, সমস্ত অরাজনৈতিক মানুষদের যে দাপাদাপি। আবার এটাও শুনেছি, লিখেছে যে অনেক কিছু প্রতিবাদ করতে পারিনি, মেনেও নিতে পারিনি। সারা বাংলায় মমতার আমলে সাদা কালো রাজনীতি ছিল এবং সবসময় উনি কালো রাজনীতিকেই বেছে নিয়েছেন, কালো মানুষদেরই বেছে নিয়েছেন। উচ্চশিক্ষিত লোক, প্রফেসর, হয়তো গায়ে লেগেছে, মন্তব্য হাসনের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ। আশিস কাকা সম্পর্কে আমি একটা কথা বলতে পারি, ছোট থেকে ওনাকে যতটুকু দেখেছি, চিনেছি, মিশেছি, কাকা নির্লোভ ছিলেন, খুব ভীতু ছিলেন, কিন্তু কাকাকে শিখণ্ড করে অনেকেই তো অনেক কিছু করেছে। সেই গল্পের হয়তো উনি কাছাকাছিও যাননি, উনি হয়তো শুধুমাত্র চেয়ারম্যানটাই ছিলেন। একটা সম্মানীয় লোক, উচ্চশিক্ষিত লোক, একটা প্রফেসর, এটাই হয়তো তার গায়ে লেগেছে। কোচবিহারে গ্রেফতার 3 আইএসআই এজেন্ট, তাদেরকে দফায় দফায় জেরায় একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। নতুন কি কীর্তি ফাঁস হলো জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাই আপনাদের, কোচবিহার থেকে যে 3 জন আইএসআই এজেন্টের গ্রেফতার, তাদেরকে জেরায় একাধিক একের পর এক কীর্তি প্রকাশ্যে, কীর্তি ফাঁস। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি জানা যাচ্ছে, নতুন কি কীর্তি ফাঁস হলো? দেখো, বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে 3 জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল আইএসআই এজেন্ট হিসাবে, তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য সামনে আসছে। নিজেদের এবং অন্যদের নামে যে আধার কার্ড বা কোনো পরিচয়পত্র ছাড়াই একাধিক সিম কার্ড কিন্তু সংগ্রহ করেছিল কোচবিহারের ধৃত আইএসআই যারা এজেন্ট তারা, এবং সেগুলো নিজেদের ফোন নম্বর থেকে অ্যাক্টিভ করা হতো, পাচার করা হতো তারা, এমনটাই জানতে পারছে। এবং এর জন্য আলাদা কোনো ফোন ব্যবহার করতো, সেই ফোনগুলো কিন্তু নিজেরা কিনেছিল নাকি আইএসআই হ্যান্ডলারের মাধ্যমে পেয়েছিল, তাদের কাছে পাঠানো হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে বিপুল অঙ্কের কিন্তু অর্থের বিনিময় হয়েছিল। সিম কার্ড সংগ্রহ করা থেকে শুরু করে তার জন্য প্রচুর ফান্ড আসতো রশিদুল, নাসিরউদ্দিন এবং শরীফুলের কাছে। ইতিমধ্যেই নসিরুলের অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা যে লেনদেন, সেই লেনদেন জিজ্ঞাসাবাদেও কিন্তু তথ্য পেয়েছে। অর্থাৎ টাকার বিনিময়ে যে অবৈধভাবে ভারতীয় সিম কিনে সেনাবাহিনী অফিসারদেরকে ফাঁদে ফেলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আইএসআই যারা এজেন্ট তারাই কিন্তু করতো। এই সমস্ত তথ্য জিজ্ঞাসাবাদে কিন্তু 3 জনকে বেঙ্গল একটু হাতে উঠে আসছে, যদিও গোটা ঘটনা ইতিমধ্যে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই সমস্ত তথ্য পাওয়ার জন্য। এবং চাঞ্চল্যকর একের পর এক তথ্য। বেশ অনুপ, গোয়েন্দা সূত্রে দাবি, বাংলাদেশ এবং নেপালকে ব্যবহার করে নিজেদের নেটওয়ার্ক ভারতে বিস্তৃত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এর জন্য তারা ভারতেই গুপ্তচর তৈরির চক্রান্ত চালাচ্ছে। পাকিস্তানের এই মডিউল ভেস্তে দিচ্ছেন গোয়েন্দারা। শুক্রবার কোচবিহার থেকে আইএসআই এজেন্ট সন্দেহে বেঙ্গল এসটিএফ এর জালে 3 জন, রশিদুল হক, মোহাম্মদ শফিকুল ইসলাম, নূর নাসিরউদ্দিন আলী। এসটিএফ সূত্রে দাবি, এই 3 জন ভারতে সিম পাঠাতো বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে। এই সিম কার্ডগুলি ছিল তাদের হানি ট্র্যাপের হাতিয়ার। ভারতের সিম কার্ড অ্যাক্টিভ করা হতো পাকিস্তান, বাংলাদেশে। সেখান থেকে বাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদায়ের চেষ্টা করা হতো। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে বাহিনীকে কল করা হয়েছে বলে দাবি এসটিএফ সূত্রে। এই চক্রে বাংলাদেশের এক নাগরিক আকবর ওরফে সম্রাটের নাম উঠে এসেছে। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত মোহাম্মদ শফিকুল ইসলামের মোবাইল থেকে বাংলাদেশের নম্বর মিলেছে বলে দাবি এসটিএফ এর।
কলকাতা পুলিশের তরফ থেকে এই নাম্বারগুলিকে ট্র্যাক করা হয় এবং নাম্বার ট্র্যাক করে দেখা যায় যে এই 3 অভিযুক্ত বেআইনিভাবে সিম কার্ড তুলে তা পাকিস্তানি এজেন্টদের হাতে তুলে দিত, হ্যান্ডলারদের হাতে তুলে দিত এবং সেই হ্যান্ডলাররা এই সিম কার্ড মারফতই গোটা ভারতে বিভিন্ন জায়গায় তাদের এই চরবৃত্তি দীর্ঘদিন ধরে তারা করে যাচ্ছিলেন। এসটিএফ সূত্রে আরও দাবি, ধৃত এই 3 জনই যুক্ত ছিল জাল নোটের কারবারের সঙ্গে। পাকিস্তানের বরাবরের এজেন্ডা ভারতের অর্থনীতিকে নষ্ট করতে ভারতে জাল নোট ছড়িয়ে দেওয়া। গোয়েন্দা সূত্রের দাবি, আন্ডারওয়ার্ল্ডের প্রেসে মুদ্রিত এই জাল নোট পাকিস্তান থেকে সরাসরি অথবা নেপাল, বাংলাদেশ হয়ে এই জাল নোট ভারতে পাঠানো হয়। এই কাজ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। সম্প্রতি জাল নোট পৌঁছতে ড্রোনের ব্যবহারও শুরু করেছে করাচি। সিম কার্ড চক্র এবং জাল নোট চক্রের পিছনে রশিদুল হককে অন্যতম গুরুত্বপূর্ণ যোগসূত্র বলে দাবি করেছে এসটিএফ। রশিদুলের সঙ্গে বাংলাদেশি নাগরিক আকবরের সঙ্গে লেনদেনের প্রমাণ মিলেছে। এই আকবর বাংলাদেশে থাকা পাক আইএসআই এজেন্ট বলে এসটিএফ সূত্রে দাবি। রশিদুল নামে যিনি রয়েছেন তিনি এই অপারেশনের নোডাল অপারেটিভ ছিল, এমনটাই এসটিএফ সূত্রে খবর। 2023 থেকে 25 সালে নাজিরাহাট সীমান্ত থেকে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা জাল নোট পাচার করা হয়েছিল এবং সেই মামলায় কার্যত উঠে এসেছিল এই রশিদুলের নাম। চিকেন স্নেকের কাছে জঙ্গি মডিউলের খোঁজ, শত্রুদের পরিকল্পনায় জল ঢেলেছে এসটিএফ। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। রাজ্যে অনুপ্রবেশে জিরো টলারেন্স। মুর্শিদাবাদের লালগুলার পীরতলা থেকে 2 বাংলাদেশি নাগরিক গ্রেফতার। ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। মুর্শিদাবাদের লালগোলার পীরতলা থেকে 2 বাংলাদেশি নাগরিক গ্রেফতার। ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। চেন্নাই থেকে রাজমিস্ত্রির কাজ করে বাংলাদেশে ফেরার পথে গ্রেফতার। রাজ্যে অনুপ্রবেশে জিরো টলারেন্স। মুর্শিদাবাদের লালগোলার পীরতলা থেকে 2 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার। সূত্রের খবর, বাংলাদেশিদের কাছ থেকে ভারতে ঢোকার কোনো বৈধ নথি পাওয়া যায়নি। অবৈধভাবে অনুপ্রবেশ। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, কিভাবে পুলিশের জালে 2 বাংলাদেশি নাগরিক? দেখুন, লালগোলার যে সীমান্ত এলাকা তারই পাশে তাদেরকে দুই যুবককে ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কোন রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারপরে তাদেরকে যখন আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা স্বীকার করে বেশ কিছুদিন আগে তারা চেন্নাই গিয়েছিল কাজে এবং তারপরে তারা ফিরে যাওয়ার চেষ্টা করছিল সীমান্ত দিয়ে। তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের যে লালগোলার যে হোল্ডিং সেন্টার সেখানে কিন্তু রাখা হয়েছে। বেশ। ফুটপাত দখল করে দোকানের দিন শেষ। ল্যান্ডসটাউন মার্কেটে অগ্নিমিত্রা পাল। 24 ঘন্টার মধ্যে ফুটপাত খালি করার নির্দেশ অগ্নিমিত্রা পালের। আপনি বস্তা নেন, অন্য কিছু নেন, ট্রাক আনুন, কিন্তু এখানে তো রাখতে পারবেন না। এইটুকুনি রাস্তার মধ্যে সরিয়ে নিন এটাকে। এই এতগুলো পাটের নিয়ে বসেছেন, এটা তো ফুটপাত, প্রথমত তো ফুটপাত আপনি দখল করে বসে আছেন। কিছুটা নিন, 1/3 নিন। ওটাই যদি ভাই নিয়ে নেন তাহলে কোথা থেকে হবে? পাটের থেকে আপনার দোকান থেকে আমি বলেছি দোকান, সে দোকানেই থাকবে, কিন্তু এটা দেওয়ার দায়িত্ব আপনার নয়। আমি বলে দিচ্ছি এইগুলো জিনিস থাকবে না কারুর। আপনার দোকান আছে, আপনি এগুলো ছড়ে দেবেন। এটা ফুটপাত, এখানে এটা থাকবে না। রাস্তা, এটা রাস্তা থাকা যাবে না। মানুষ যাবে কোন দিক দিয়ে? আপনি বলুন আমাকে, মানুষ কোন দিক দিয়ে যাবে? দিদি সাহেব, আমার এখানে উনি কতটা দোকান করবেন আমার দেখার দরকার নেই। আমার এখানে রাস্তা আছে। 15 বছর ধরে আপনাকে কেউ বারণ করলো না যে এটা ফুটপাত, এটা সরকারের জায়গা, এটা কর্পোরেশনের জায়গা, আপনি দখল করে বসে রয়েছেন। চলবে না ভাই, ঠিক আছে? 2 দিন সময় দিচ্ছি, সবাইকে 2 দিন সময় দিচ্ছি, শুধু আপনাকে নয়। 2 দিনের মধ্যে গুছিয়ে নিন দোকান। 1/3 আপনি রাখবেন, 2/3 পাবলিকের জন্য দেবেন। কোন দিক দিয়ে পাবলিক হাঁটবে? এটা তো রাস্তা, রাস্তা দিয়ে পাবলিক হাঁটবে, অ্যাক্সিডেন্ট হবে, সরকারকে গালাগাল দেবে, সেটা তো হতে পারে না।
আপনি ফুটপাত দখল করে বসে আছেন। ল্যান্সডাউন মার্কেটে বেআইনিভাবে পাখি বিক্রির অভিযোগ। খাঁচার বন্দি পাখি উড়িয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ল্যান্সডাউন মার্কেট, সেই ল্যান্সডাউন মার্কেটে এসছেন এবং বাজার পরিদর্শন করছেন। নিয়ম মেনে বাজার কেন চলছে না সেই বিষয়ের একাধিক দিন ধরে অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তিনি যে মার্কেট পরিদর্শন, সেই মার্কেট পরিদর্শনে বেরিয়েছেন এবং যে ছবিটা তিনি এখানে এসে দেখলেন যে ফুটপাত জুড়ে বাজার চলছে, কোনো নিয়ম মানা হচ্ছে না। নিয়ম কেন মানা হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন করা হয় একাধিক দোকানদারকে এবং তার পাশাপাশি দুদিনের সময় বেঁধে ধরে দেওয়া হয় যাতে নিয়ম মানার জন্য। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভবানীপুর পুলিশের তরফে কিন্তু পুলিশ আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন। তাদেরকেও কিন্তু বলা হচ্ছে রাস্তার উপরে যারা গাড়ি রেখে গেছেন সেই গাড়িতে একেবারে কড়া যে ফাইন, সেই ফাইন নেওয়ার জন্য। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্সডাউন মার্কেটে অগ্নিমিত্রা পাল তিনি বাজার পরিদর্শন করছেন এবং একেবারে 2 দিন সময় বেঁধে ধরে দিলেন। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা।